বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাসের কার্যক্রম। আজকের অনলাইন ক্লাসে আমরা দেখব স্বল্পমেয়াদী অর্থায়নের প্রথম ক্লাস। স্বল্পমেয়াদী অর্থায়নের প্রথম ক্লাস। স্বল্পমেয়াদী অর্থায়ন, যে অর্থায়নটা আমরা 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য করে থাকি, তাকে আমরা বলে থাকি স্বল্পমেয়াদী অর্থায়ন। এই স্বল্পমেয়াদী অর্থায়নের প্রথম ক্লাসে আমাকে বিস্তারিত আলোচনা করে জানাতে হলে আমার পুরা অধ্যায়টাই নিয়েই আলোচনা করতে হবে। আজকে হয়তো বা আমি অঙ্কের শেষ পর্যন্ত যেতে পারি কিনা বলতে পারি না, তবে আগে আমাদের বুঝতে হবে স্বল্পমেয়াদী অর্থায়নটা কি। আমরা সবাই মনোযোগী হয়ে স্বল্পমেয়াদী অর্থায়ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এবং শুনি এবং দেখি যে স্বল্পমেয়াদী অর্থায়নটা কি। আজকে আমরা এই স্বল্পমেয়াদী অর্থায়নের পাঠ শিরোনামে আমি রেখেছি ট্রেড ক্রেডিট, ব্যবসায়ী ঋণের বিস্তারিত আলোচনা এবং সমস্যা ও তার সমাধান। আমি মোটামুটি অধ্যায়ের সবই রেখেছি, পর্যায়ক্রমে আলোচনা করতে থাকবো। আমরা প্রথমে আলোচনা করব ব্যবসায়ী ঋণের ব্যয়ের বিস্তারিত আলোচনা। এখন আলোচনা শেষ না করলে, আলোচনা না বুঝলে আমার অঙ্কের মধ্যে গেলে সমস্যা হবে, বুঝতে পারবো না। তার জন্য আমার জরুরি হলো ব্যবসায়ী ঋণের সম্পর্কে বিস্তারিত আলোচনাটা শোনার পর আমরা যদি সময় পাই তাহলে আমরা অঙ্ক নিয়েও আলোচনা করব, অপেক্ষা করি। এবার এই ব্যবসায়ী ঋণের ব্যয়ের সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে প্রথমে আছে চলতি দায়। আমি শুরুতেই বলেছিলাম যে দায় বা ঋণের পরিমাণটা 1 বছরের জন্যই শুধু নেওয়া হয়, 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য সেই ঋণ বা দায়কে আমরা বলে থাকি চলতি দায়, ইংরেজিতে যাকে আমরা বলে থাকি কারেন্ট লায়াবিলিটিস। এই দায় কিভাবে সৃষ্টি হয়? প্রতিষ্ঠানের সম্পদের থাকার কারণেই দায়ের সৃষ্টি হয়, অথবা দায়ের কারণেই সম্পদ সৃষ্টি হয়। দায় না থাকলে বা ঋণ না থাকলে সম্পদ সৃষ্টি হয় না, আবার সম্পদ না থাকলে দায়েরও সৃষ্টি হয় না। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি অন্যভাবে আরেকটু বলি যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি আমার নিকট কোনো টাকা পয়সা পায় তাহলে আমরা তাকে বলে থাকি কি চলতি দায়। দায়কে আবার অবশ্যই আমাকে পরিশোধ করতে হয়, ফেরত দিতে হয়। আমি আজকে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা ধার নিলাম বা ঋণ করলাম, তার মানে এই না এই টাকা আমাকে ফেরত দিতে হবে না, অবশ্যই ফেরত দিতে হবে যদি আমি ভালো মানুষ হয়ে থাকি। এই দায়কে আমরা ফেরত দিব। এই ফেরতের ভিত্তিতে দায় বা ঋণকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো স্বল্পমেয়াদী দায়, আরেকটি হলো দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায় আমি একটু আগে বলেছি যে দায় বা ঋণের পরিমাণটা 1 বছরের মধ্যে আমাকে পরিশোধ করতে হবে বা তার চেয়েও কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত করা যাবে না, সেই দায়কে আমরা চলতি দায় বলে থাকি। আর 2 নম্বর হলো দীর্ঘমেয়াদী দায়। যদিও এই অধ্যায়ে আমার দীর্ঘমেয়াদী দায়ের কোনো আলোচনা নেই, কোনো কার্যক্রম নেই, আমি একটু বলে যাই 2 বা ততোধিক বছরের জন্য যে ঋণ বা ধার আমরা মানুষের কাছ থেকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে, অর্থ লগ্নকারী প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা টাকা পয়সা নিয়ে থাকি, তাকেই আমরা দীর্ঘমেয়াদী দায় বলে থাকি। দীর্ঘমেয়াদী দায়ের আলোচনা আমার এই পর্যন্তই। আমরা চলে যাব বিস্তারিত এই স্বল্পমেয়াদী দায়ের আলোচনাতেই। স্বল্পমেয়াদী দায় সাধারণত ব্যবসায় আমরা স্বাভাবিকভাবে যখন পরিচালনা করে থাকি, কার্যক্রম অব্যাহত রাখতে চেষ্টা করি, তখনই আমার এই দায়ের সৃষ্টি হতে পারে। পরিচালনা করতে গেলে আমি কর্মচারী খাটাচ্ছি, এখন একজন কর্মচারী আমার কাছে টাকা পায়, বেতন পায়, সেই বেতনের টাকা 1 মাস পরে যায় পরিশোধ করা দরকার। 1 মাস পরে যায় পরিশোধ করতে না পেরে আমি যদি বলি যে এই বেতনের টাকাটা আগামী বছর দিব, তাহলে ওই কর্মচারীর কাছ থেকে আমি 2 মাসের সুযোগ সুবিধা পেয়ে গেলাম টাকার থেকে। এটাই হলো আমার ব্যবসায়িক ঋণ। অথবা কোনো বন্ধুর নিকট থেকে আমি 5,000 10,000 1 লাখ টাকা ধার নিলাম, যার বিনিময়ে তাকে আমার কিছু দিতে হচ্ছে না, সুতরাং তাকে আমরা বলতে পারি কি এই স্বল্পমেয়াদী ঋণ। 1 বছর বা বর্তমান হিসাবকালের মধ্যে প্রদেয় তাকেই চলতি দায় বলে। আমি বলেই ফেলেছি কথাটি। স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে রয়েছে কি কি?
স্বতঃস্ফূর্ত অর্থায়ন, মুদ্রা বাজার ঋণ, ব্যাংকের স্বল্প মেয়াদী জামানতহীন ঋণ, অর্থাৎ জামানত, যে ঋণ নিলে আমার জামানত দিতে হয় না সেই ঋণকে আমরা বলে থাকি কি জামানতহীন ঋণ। আর একটা জামানত যুক্ত ঋণ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যখন আমি ঋণ নিব সেই ঋণের পরিমাণটা যখন আমাকে বিনিময়ে কিছু দিতে হয় তখন তাকে আমরা বলে থাকি কি জামানত যুক্ত ঋণ। ঋণ নিতে গেলে অনেকের বাড়ি বন্ধক দিয়ে ঋণ নিতে হয়, অনেকের স্বর্ণালঙ্কার মুদ্রা এগুলা দিয়ে বিনিময়ে তার কাছ থেকে ঋণ নিতে হয়, জমি জমা দিয়ে ঋণ নিতে হয়। ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে গেলে তো প্রথমেই ব্যাংক যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আগে জমি সুন্দর করে লিখে নিয়ে নেয়, তাহলে এটাকে বলা হয় কি জামানত যুক্ত ঋণ। অর্থাৎ যে ঋণের এগেইনস্টে, বিপরীতে একটা প্রতিষ্ঠান ঋণ দিবার পূর্বে তোমার কাছ থেকে পূর্ণ জামানতটা নিয়ে নেয়, অর্থাৎ তুমি টাকা পরিশোধ না করলেও তোমার সয় সম্পত্তি এমন ভাবে নিবে যারা ওই সয় সম্পত্তি বিক্রি করে তাদের ঋণের পরিমাণে টাকা উদ্ধার করতে পারবে। এটাকে বলা হয় কি জামানতযুক্ত ঋণ। এবার আমরা এই স্বল্পমেয়াদী অর্থায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঋণদাতা এবং ঋণ গ্রহীতা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ব্যবসায় ঋণ ক্রেতার কাছ থেকে অগ্রিম এবং বকেয়া খরচের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। আমরা ঋণদাতা অথবা ঋণ গ্রহীতা এরা যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে, অর্থাৎ এদের মধ্যে কোনো চুক্তি না হয়, এরা যদি মানে স্ব ইচ্ছায় আমি তাকে 50,000 বা 20,000 টাকা ঋণ দিচ্ছি, অথবা আমার কোনো ক্লায়েন্টের কাছ থেকে আমি তাকে পণ্য আগামী মাসে দিব, আগামী বছর দিব এই বলে তার কাছ থেকে আমি 5,000, 10,000, 1,00,000 টাকা নিয়ে নেই, অথবা আমার যে কোনো খরচের টাকা আমি 2-1 মাস পরে দিতে পারি যদি সুযোগ পাই, তাহলে এই ধরনের অর্থায়নগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে থাকি। এবার আছে ব্যবসায়ী ঋণ। ব্যবসা করতে গেলে ধারে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় সংগঠিত হবেই এবং নির্দিষ্ট সময় পর এই টাকাটা আমাকে পরিশোধ করতেই হয়। এই ধরনের ক্রয় বিক্রয় থেকে যে ঋণের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি কি ব্যবসায় ঋণের ব্যয়। ক্রেতার নিকট থেকে অগ্রিম, আমি একটু আগে বলেইছি যে আমরা সেবা অথবা পণ্যদ্রব্য বিক্রি করব একজন ক্লায়েন্টের কাছে, সে তার সাথে আমার সুসম্পর্ক রয়েছে পূর্বে থেকেই। ব্যবসার অর্থ আরেক নাম কি বিশ্বাস, যে বিশ্বাসের কারণে ব্যবসা বাণিজ্য পৃথিবীতে খুব জাঁকজমকপূর্ণ ভাবে চলতেছে। 2-1 জন এর মধ্যে ব্যতিক্রম পৃথিবীর সব জায়গাতেই থাকে, সব ক্ষেত্রেই থাকে, সব পেশাতেই থাকে। 2-1 জন খারাপ লোকও থাকে, টাকা পয়সা নেওয়ার পরে আর দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, মেরে খাবার চিন্তা ভাবনা। তবে আমরা স্বাভাবিক চিন্তা যদি করি যে কোনো কাস্টমার আমার নিয়মিত কাস্টমার, তার কাছে আমি বলতেই পারি যে ভাই আমার এই মুহূর্তে আজকের ব্যবসার পরিস্থিতি একটু খারাপ, আমার 20,000 বা 50,000 টাকার প্রয়োজন, তুমি যদি পারো আমাকে 20,000 টাকা দাও, বিনিময়ে কি তুমি আগামী মাসে আমার কাছ থেকে সেই 20,000 টাকার পণ্য নিয়ে নিবা। এরকম যদি কোনো ঋণের টাকা পয়সা ধার বা নেওয়া দেওয়া হয় তাকে আমরা সাধারণত ক্রেতার নিকট থেকে অগ্রিম বলে থাকি। আর বকেয়া খরচ, এটা তো আমরা জানলাম যে কর্মচারীদের নিকট আমরা টাকা পাবো না আমার নিকট কর্মচারী টাকা পাবে। আমরা জানি আমরা যদি কর্মচারী খাটিয়ে থাকি তাহলে তাকে দিয়ে পরিশ্রম করায় থাকি, তাকে আমার বিনিময়ে বেতন দিতেই হবে। এই বেতনের টাকাটাই যদি আমরা 1 মাস 2 মাস পরে দিতে পারি, অথবা কোনো খরচের টাকা আমি বিজ্ঞাপন খরচ করছি, অথবা আমার বিমান নামে কোনো খরচ আছে, সেই খরচের টাকাটা আমরা 1 মাস বা 2 মাস পরে দিতে পারতেছি, এই যে সুযোগ বা সময়টা পেলাম, সেই সুযোগ বা সময়টা পাওয়ার কারণেই আমার এই স্বল্প মেয়াদী ঋণের অর্থায়নের ব্যবস্থাটা হয়ে গেল। তো আমাকে এই মুহূর্তে এই 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কর্মচারী বেতনটা দিতে হলো না। এবার আমরা ব্যবসায়ী ঋণের ব্যয় ঋণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের যে ব্যবসায়ী ঋণটা আমরা শুনলাম, ব্যবসা ঋণ ব্যবসা আমার পরিচালনা করতে গেলে যে ঋণের সৃষ্টি হয় তাকে আমরা ব্যবসায় পরিচালন ঋণ বলে থাকি। সেই ব্যবসায়ী ঋণের ব্যয় আমরা 3টি ভাবে নির্ণয় করতে পারি। 3টি ভাবের মধ্যে 1 নাম্বার হলো কালান্তিক শতকরা হার, পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, বার্ষিক শতকরা হার, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, বার্ষিক কার্যকরী সুদের হার, ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলে থাকি আমরা। এই 3টা পদ্ধতিতেই আমরা ব্যবসায়ী ঋণের ব্যয়টা নির্ণয় করে থাকি। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম
কয়টা পদ্ধতিতে ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করলাম? 3টা পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি। আমরা যে কোনো একটা পদ্ধতিতে আলোচনা করি। প্রথমে আগে আলোচনা করতে গেলেও আমার সামনে একটা ডাক বা উপস্থাপন কিছু করতে হবে। আমি এই প্রবলেম 1 একটা ছোট্ট একটা ডাক দিয়ে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। ক্রেডিট টার্মস, ধারে বা বাকিতে বিক্রয়ের একটা শর্ত 2/10 n/30। আমি পরবর্তী পৃষ্ঠায় আমি বিস্তারিত আলোচনা করব। এই পরের পৃষ্ঠাতেই এই 2/10 আমি আলোচনা করেই ফেলি। 2/10 এর অর্থ হলো এই শর্তে আমি তোমার কাছে 20,000 টাকার মাল বিক্রি করলাম। 210 and 30 এটা ব্যবসায়িক আধুনিক ব্যবসায়িক জগতে টাকা পয়সা আদায় করার সহজ এবং আধুনিক একটা কৌশল। যে তোমার কাছে আমি আজকে বাকিতে মাল বিক্রি করলাম, তোমাকে উৎসাহ প্রদানের সুবিধার্থে, তোমার তোমাকে একটা বেনিফিট করার সুবিধার্থে ব্যবসায়ীরা এখন বর্তমানে এরকম টার্মস গুলো ব্যবহার করে থাকে, এই শর্তগুলো ব্যবহার করে থাকে। এরকম শর্ত ডাকের মধ্যে থাকলেই আমাকে বুঝতে হবে আমি ধারে বা বাকিতে পণ্যদ্রব্য বিক্রি করেছি। এরকম শর্ত উল্লেখ থাকার অর্থই হলো ধারে বা বাকিতে পণ্যদ্রব্য বিক্রি করেছি। আমি 210 and 30 এই শর্তে বাকিতে মাল বিক্রয়ের অর্থই হলো তাকে আমি শর্ত দিয়েছি 10 দিনের মধ্যে সে যদি, আমি 20,000 টাকার মাল বিক্রি করলাম, সে ধরে নিলাম 20,000 টাকার মাল তার কাছে বাকিতে বিক্রি করছি এই টার্মসে। তার অর্থ হলো 20,000 টাকার কথা তাকে আমি বলে দিয়েছি যে 10 দিনের মধ্যে যদি আপনি আমাকে টাকাটা দিয়ে যেতে পারেন তাহলে আপনার কাছ থেকে 2% নগদ টাকা আমি নিব না, 2% নিব না। তাহলে আমি নিব তার কাছ থেকে কত পার্সেন্ট? 98%। অর্থাৎ আমি তাকে 2% ছাড় দিলাম। এই ছাড়ের কারণে আজকে 20,000 টাকার মালের 2% যদি আমি কাটি তাহলে 2 দুগুণে 400, আমার 20,000 টাকারও 2% কাটলে আমার 400 টাকা আসবে। তাহলে 400 টাকার অর্থ হলো সে যদি 10 দিনের মধ্যে টাকাটা আমাকে দিয়ে যেতে পারে তাহলে সে 20,000 টাকার পণ্য ক্রয় করলো না, সে পণ্য ক্রয় করলো 19,600 টাকার। কারণ ওই 400 টাকা সে আমাকে আর দিবে না বা আমি তার কাছ থেকে নিব না, ছাড় দিয়ে দিব। তাহলে ক্রয়ের সময় সে মুনাফা অর্জন করলো কত টাকা? 400 টাকা। এরপর সে তো তার ক্রয়কৃত পণ্যের যে রেট আছে তার চেয়ে বেশি রেটে সে বাজারে বিক্রি করবেই, সেখানেও সে লাভ করবে। অর্থাৎ তার লাভটা ক্রয়ের সময় লাভ হয়ে গেল কত? 400 টাকা। আর যদি সে এই 10 দিনের মধ্যে টাকাটা আমাকে পরিশোধ করতে না পারে তাহলে তাকে 30 দিনের মধ্যেই অবশ্যই আমাকে পুরো টাকাটা 20,000 টাকা পরিশোধ করতে হবে। এই হলো টার্মস। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। 210 and 30 অর্থটা কি? 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে 2% সে ছাড় পাবে বা বাট্টা পাবে। আর যদি 10 দিন পার হয়ে যায় তাহলে সে কত দিনের মধ্যে আমাকে টাকা পরিশোধ করবে? 30 দিনের মধ্যে ওই 20,000 টাকা সম্পূর্ণই পরিশোধ করে দিতে হবে। বুঝতে পেরেছি? এবার আমরা এই টার্মসের উপরে ভিত্তি করে এই 3টে পদ্ধতি দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। আমার কিভাবে অঙ্কটা করতে হবে, সমস্যাটা সমাধান করতে হবে। কালান্তিক হার পদ্ধতিতে পিপিআর যাকে আমরা বলবো সংক্ষেপে, প্রত্যেক শব্দের প্রথম অক্ষর পিরিয়ডিক পার্সেন্টেজ রেট পিপিআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট তাহলে আমরা সংক্ষেপে বলবো ইএআর, আর যদি ইন্টারেস্ট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলি তাহলে ইআইআর। আমরা এই 3টা পদ্ধতি আজকে আমি আলোচনা করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব যে আমরা ব্যবসায়ী ঋণের ব্যয় এই 3টা পদ্ধতিতে কিভাবে নির্ণয় করতে পারি। আমাকে এখানে আমি বলেই রাখছি, ক্যালকুলেট পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, এই 3টা পদ্ধতিতেই আমি এই ব্যবসায়ী ঋণের ব্যয়টা নির্ণয় করতে বলছি। শুধু যদি এই 210 and 30 এরকম একটা শর্তই আমার কাছে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে এই 3টা ব্যয় পদ্ধতিতে বা 3টা উপায়ে ব্যবসায়ী ঋণের ব্যয়টা আমি নির্ণয় করব। নেক্সট পৃষ্ঠায় আমরা চলে যাই। নেক্সট পৃষ্ঠায় টার্মস 210 and 30 এটা নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি, তারপর আমি একটু আবার দেখিয়ে যাই। টু মিনস এইখানকার টু অর্থ 2% ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বাট্টার হার। অর্থাৎ আমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারি তাহলে আমি ছাড় পাবো কত পার্সেন্ট? 2%। আর যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারি তাহলে টাকাটা পরিশোধ করতে হবে আমার কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। সেই ক্ষেত্রে এই 10 দিন 10 অর্থ হলো কি 10 days উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করার সময়কে বোঝায় এই 210। 10 বলতে আমরা বুঝবো 10 দিনের মধ্যে যদি আমি টাকাটা দিতে পারি তাহলে আমি বাট্টার সুযোগটা পাবো।
আর 10 এটা যদি অতিক্রান্ত হয়ে যায়, মনে করি 11 দিনের দিনে আমি টাকাটা পরিশোধ করতে গেছি আমার ওই মহাজনের কাছে, যার কাছ থেকে আমি পণ্য 20,000 টাকার বাকিতে কিনেছি, তাকে যদি আমি এই 11 দিনের দিনেও টাকাটা পরিশোধ করি, তাহলেও আমার কি করতে হবে, তাকে সুন্দর করে 30 দিনের মধ্যে ফুল টাকাটা পরিশোধ করতে হবে। আমার কোনো শর্ত অনুযায়ী যদি আমি করি, তাহলে আমার 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে N means net, 30 means 30 days with credit period. ক্রেডিট অর্থাৎ ধারে বা বাকিতে, বাকির সময়কে বোঝানো হয়েছে 30 দিন, অর্থাৎ 30 দিনের মধ্যে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। এই টার্মসটা থেকেই আমরা অঙ্কটা এখন করব। এই টার্মস থেকে আমি এখন অঙ্কটা করতে যাচ্ছি। দেখেন, প্রথমে যদি আমি পিপিআর পদ্ধতিতে করি, আমি 3টে উপায়ে এই অঙ্কটি সমাধান করতে পারি। পিপিআর যদি আমি করি, তাহলে সূত্র হলো সিডিআর বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 100, এটা হলো সূত্র। এই সূত্রে আমি মান বসালাম। সিডিআর হলো একটু আগের পৃষ্ঠায় বলেওছি, আবার ডান পাশে লিখেও রেখেছি। ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বাটার হার কত পার্সেন্ট? 2%। তাহলে এই যে 2% অর্থ হলো 2, নিচে 100 মাইনাস সিডিআর যেহেতু আছে তাহলে 2 গুণন 100। এটার সমাধান যদি করি, আমি বিয়োগ করলে 2 থাকে, উপরে 2 আর 100 থেকে 2 গেলে আমার থাকে 98 গুণন 100। এখন 98 দিয়ে 2 কে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমার 2.04% আসে উত্তর। অর্থাৎ পিপিআর হলো আমার কত পার্সেন্ট? 2.04%। এবার যদি আমি এপিআর পদ্ধতিতে প্রয়োগ করে অঙ্কটা সমাধান করি, তাহলে সূত্র হবে এইটা, সিডিআর বাই 100 মাইনাস সিডিআর বাই 100 মাইনাস সিডিআর, আর 360 দিন 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। আমাদের অ্যাকাউন্টিং এ আমরা 360 দিনে 1 বছর হিসেবে গণ্য করে অঙ্ক করা হয়। আমাদের অ্যাকাউন্টিং ডেজ ইন এ ইয়ার 360। মাথায় রাখবো, আমাদের 365 দিনে 1 বছর ধরে আমরা অঙ্ক করি না, আমাদের অ্যাকাউন্টিং আমরা অঙ্ক করি 360 দিনে 1 বছর ধরে। মাথায় রাখি যেন এই কথাটি। অর্থাৎ আমরা বইয়ের মধ্যে 360 365 দিয়েও করেছে অনেক সময়, তবে আমাদের অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী আমরা বলতে পারি অ্যাকাউন্টিং ডেজ ইন ইয়ার 360। 360 দিনে 1 বছর ধরে অঙ্ক করা হয় বিধায় এখানে আমি 360 লিখেছি। এবার আমরা এই সূত্রটাতে মান বসাই। সিডিআর তো 2, আর নিচের এইটুকুর পরিবর্তে আমার 98 আসে, উপরের অঙ্কে করা আছে, যার জন্য আমি একটা লাইন শর্ট করেছি। 360 দিন বাই সিপি ক্রেডিট পিরিয়ড আমাকে কত দিনের জন্য বাকি দিয়েছিল। আমরা যদি পূর্বের পৃষ্ঠায় যাই, তাহলে আমরা দেখবো আমাকে বাকি দিয়েছিল কত দিনের? 30 দিনের। তাহলে আমরা সেই ক্ষেত্রে এই সিপি হলো 30, আর বাট্টার সময় দিয়েছিল আমার কত? 10। তাহলে এই মান বসে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেই অনুযায়ী ফলাফল চলে আসতেছে আমার 36.72%। দ্যাট ইজ দ্য আনসার। অর্থাৎ এপিআর, যদি এপিআর এর সূত্র প্রয়োগ করে আমি ব্যবসায়িক ঋণের ব্যয় নির্ণয় করি, তাহলে আমার ফলাফল আসতেছে 36.72%। আর পিপিআর প্রয়োগ করে যদি আমি অঙ্ক করি, তাহলে আমার ব্যবসায়িক ঋণের ব্যয় আসতেছে 2.04%। এবার আমার আরেকটা পদ্ধতি রয়েছে, 3 নাম্বার পদ্ধতি, যেটা ইআইআর। তাহলে আমরা ইআইআর পদ্ধতিতে অঙ্কটি সমাধান করি। ইআইআর এর সূত্র হলো, প্রথমেই তো সেকেন্ড ব্র্যাকেট দেখতেছি আমরা, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেয়া ইনটু 100। এটা হলো আমার সূত্র, এই লাইনটা। ইআইআর এর সূত্র এই লাইনটা আমরা বুঝতে পারলাম, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100, এই সূত্র। এই সূত্রে আমার মান বসিয়ে অঙ্কটা করতে গেলে আমার প্রথমে বের করতে হবে আর এর মান, তারপরে বের করতে হবে n এর মান। আর এর মান এবং n এর মান বের করার জন্য আমি এই ডান পাশে সুন্দর করে সূত্র দিয়ে রেখেছি, আর সমান সিডিআর বাই 100 মাইনাস সিডিআর। আর সমান সিডিআর বাই 100 মাইনাস সিডিআর। এই যে এই সিডিআর বাই 100 মাইনাস সিডিআর, খালি 100 গুণ আমি করব না, তাহলে আর এর মান আমি এই 98 দিয়ে 2 এর ভাগ করলে যে ফলাফলটা আসবে, সেটাই হলো কি আমার আর এর মান। সেই মানটা আমি এখানে বসিয়ে দেব ডাইরেক্ট। তারপরে আছে এন। এন সমান এই সূত্রের এইটুকু 360 বাই সিপি মাইনাস ডিপি। এই সূত্রে আমি যদি মান বসাই, তাহলে আমার এন এর মান চলে আসে। তাহলে আমি এন এর মানটা আর এর মানটা এই সূত্রে নিয়ে প্রয়োগ করি, ব্যবহার করি, অ্যাপ্লাই করি। 1 প্লাস আর আর এর মান হলো এতটুকু, 0.0204।
ফুল টু দি পাওয়ার এন, এন এর মান এইটাকে এই সূত্রে যদি মান বসে বের করি তাহলে এন এর মান আসে 18। আমার পূর্বের অঙ্কের মধ্যে 18টা বের করা আছে, এই সে 18। আর আর এর মান বের করা ছিল যে এইটুকু। এই জন্য আমি এখানে আর সম্পূর্ণটা করি নাই, সংক্ষেপে আমি এখানে সূত্রটা শুধু লিখে রেখেছি। ফুল টু দি পাওয়ার 18 পাইলাম, -1 ইন্টু 100। এখন সূত্রটা প্রয়োগ অবশ্যই আমরা করতে পারবো। এই সূত্রটুকুর ব্যবহার নিশ্চয়ই আমাদের জানা আছে। আমরা যদি ব্যবহারটুকু জানা থাকে, সূত্রটা প্রয়োগ করতেও পারি, তাহলে এই ফলাফলটা আমরা অবশ্যই আনতে পারবো। এই ফলাফল চলে আসলো 43.84%। অর্থাৎ আমরা ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করে আমরা পেলাম পিপিআর। এই পদ্ধতি প্রয়োগ যদি করি তাহলে পিপিআর এর মান বের হচ্ছে 2.04%। এপিআর এর সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এর মান আসতেছে 36.72%। আর যদি আমরা এআইআর বের করি তাহলে আমার তার মান আসতেছে 43.84%। আমরা ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার কলা কৌশল আলোচনা বিস্তারিত শুনলাম। নেক্সট ক্লাস থেকে আমরা এই সূত্র এই তিনটা উপায়ের ভিতর থেকে যে কোনো তিনটা দিয়েও আমরা অঙ্ক করতে পারবো, তিনটার মধ্যে থেকে যে কোনো একটাতেও করতে পারবো, আমরা দুটাতেও করতে পারবো। তবে আমার মতে এই 2 নাম্বার এবং 3 নাম্বার পদ্ধতিটাই প্রয়োগ করে অঙ্কগুলো সমাধান করা উচিত। তাহলে আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটি অঙ্ক দেখব। দেখলে হয়তোবা আমার এই স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবসায় ঋণের ব্যয়ের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর সমস্যাগুলো আমার বইয়ের মধ্যেও আছে, বা আমিও কিছু অঙ্ক নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে মনে হয় না, আমার বিশ্বাস খুব একটা কঠিন হবে এবং তোমরা অবশ্যই পারবে বলে আমার বিশ্বাস। যদি একটু মনোযোগ দিয়ে চেষ্টা তোমরা করো, চর্চা যদি করো, বই পুস্তক নিয়ে বসো, তাহলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। সূত্রগুলো যদি না বুঝো, নেক্সট ক্লাসে আমি আবার বুঝিয়ে দিব, কোনো টেনশনের কারণ নেই। আমরা চেষ্টা করি আগে প্র্যাকটিস করার জন্য, আর নেক্সট ক্লাসের অপেক্ষায় আমরা থাকি। নেক্সট ক্লাস নিশ্চয়ই তোমরা সামনে 2-1 দিন পরে আবার পাবা। আমরা 2-1টা দিন অপেক্ষা করি, আমি তোমাদেরকে আরো কয়েকটি অঙ্ক, এই ব্যবসা ঋণের ব্যয়ের অঙ্ক বুঝিয়ে দিব। তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।